ছেলেবেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ নামক বইটিতে আমরা গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবুর নাম তো প্রত্যেকেই শুনেছি, তবে যা শুনিনি তা হলো গুপ্ত বৃন্দাবন, গুপ সন্দেশ, এছাড়া আরও অনেক কিছুই আছে। এটা হলো গুপ্তিপাড়ার এমন একটা জায়গা যে জায়গায় কিন্তু আপনাদের কোনো টোটোওয়ালা নিয়ে আসবে না, অথচ প্রতিটি টোটোওয়ালাই এই জায়গার ব্যাপারে জানে। ভাবছেন গুপ্তিপাড়ার এ আবার কোন অচেনা জায়গা, যে জায়গাটা আমি চিনি না? তাহলে বলি, চিন্তার কিছু নেই, কারণ ট্রাভেল ম্যাজিক এই ব্লগে আপনাদের ভ্রমণ করাবে গুপ্তিপাড়ার বেশ কিছু চেনা অচেনা স্থানে। ভ্রমণের যে গল্প আপনাদের ভালো লাগবেই লাগবে। যদি অল্প ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। চলুন ঘুরে আসি অল্প চেনা গুপ্তিপাড়ায়। সময় এখন 9:30। আমি এখন রয়েছি শান্তিপুরের গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাটে। আমার আজকের গন্তব্য গুপ্তিপাড়া। এই হলো গুপ্তিপাড়া শান্তিপুরের ফেরিঘাট। আমার কাছে যেহেতু সাইকেল রয়েছে তাই সাইকেল এবং আমাকে নিয়ে টোটাল 10 টাকা ভাড়া নিল। এখান থেকে ফেরির মাধ্যমে গঙ্গা নদী পার হয়ে আমি প্রথমে যাব গুপ্তিপাড়া। চলে এলাম নদী আর শান্তিপুর ত্যাগ করে হুগলির গুপ্তিপাড়ায়। তো প্রথমে আমি এখান থেকে যাব সেই স্থানে যেখানে অনুষ্ঠিত হয় গুপ্তিপাড়ার রথ। আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী, অর্থাৎ গণেশ পূজা। গুপ্তিপাড়া লঞ্চঘাট থেকে চলে এলাম গুপ্তিপাড়া বাজারে। উদ্দেশ্য গুপ্তিপাড়া রথের কাছে পৌঁছানো। তবে এই বাজারেই আছে গুপ্তিপাড়ার রথে অনুষ্ঠিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসিবাড়ি। আমরা প্রথমে সেখানেই যাব। এটি হলো গুপ্তিপাড়ার রথে অধিষ্ঠিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসিবাড়ি। যে সময় রথ অনুষ্ঠিত হয় সে সময় প্রধানত 7 দিনের জন্য গুপ্তিপাড়ার রথে করে এই মাসিবাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভ্রমণ করতে আসেন। মাসিবাড়ির ঠিক পাশেই রাস্তার অপোজিটেই আপনারা যে সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডারটি দেখছেন, গুপ্তিপাড়ার এই দোকানের গুপসন্দেশের নাকি যথেষ্ট খ্যাতি। তবে ঠিক করলাম আসার পথেই তা চেখে দেখব, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তা বাড়ির জন্য নিয়ে আসবো। যাই হোক, গুপ্তিপাড়ার বাজার পেরিয়ে এসে রথ অভিমুখে যাত্রা করে আমাদের প্রথমে পড়লো বা হাতে মস্ত বড় সেনবাড়ি। 16 শতকের মাঝামাঝি কোনো এক সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় 400 বছর আগে, রাজা লক্ষণ সেনের কোনো এক বংশধর রামচন্দ্র সেন সেদিন বাংলাদেশের খুলনা থেকে 14টি জাহাজে করে কোনো এক কারণে বাংলাদেশ ত্যাগ করেছিল। তবে অনেকে বলে থাকেন তিনি নাকি সপরিবারে এই বিপুল সম্পত্তি নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তবে কারণটা যাই হোক, তিনি গুপ্তিপাড়ায় আসার পরে গুপ্তিপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্মাণ করান বিরাট বড় এই বাড়িটি সহ আরও বেশ কিছু বাড়ি। তবে বেশিরভাগই আজ ধ্বংস হয়ে গেলেও এখনও এই বাড়িটি স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তবে হারিয়েছে তার জৌলুস, যদিও আজও এখানে বেশ কিছু মানুষ বসবাস করে থাকেন। সেনবাড়ি পেরিয়ে এসে আমি এবার প্রবেশ করলাম এই দেশকালী মন্দির চত্বরে। কালী ঠাকুরের এই অদ্ভুত নাম হয়তো আপনারা আর কোথাও শুনতে পারবেন না। যেহেতু আমি শনিবারে গিয়েছিলাম তাই সেদিন ভক্ত সংখ্যা ছিল প্রচুর। এর থেকেই অনুমান করা যায় কতটা জাগ্রত এই দেশকালী মন্দির। 9 চূড়া বিশিষ্ট এই দেশকালী মন্দিরের সামনে রয়েছে হাড়িকাষ্ঠ, যেখানে বাৎসরিক অনুষ্ঠানের সময়ে দেওয়া হয় পশু বলি। এই হাড়িকাষ্ঠের সামনে রয়েছে একটি শিব মন্দির, এবং সেই শিব মন্দিরের মধ্যে রয়েছে 2টি শিবলিঙ্গ। চারিদিকে মন্ত্রের আওয়াজ, পাখির কনকাকলি, এক অপূর্ব সুন্দর পরিবেশে এক অপূর্ব সুন্দর অনুভূতি। দেশকালী মন্দির ছেড়ে আবারও সামনের দিকে এগিয়ে চলা। এই তো অদূরে দেখা যাচ্ছে গুপ্তিপাড়ার রথ, টিনের শেড দিয়ে ঢাকা। তো দেশকালী মন্দির দেখা শেষ। এবার আমি তোমাদেরকে নিয়ে এসেছি গুপ্তিপাড়ার রথের কাছে। এই যে টিনে ঘেরা ছাউনিটা রয়েছে, এই ছাউনির মাঝখানে রয়েছে গুপ্তিপাড়ার সেই বিখ্যাত রথ। রথ যে সময় অনুষ্ঠিত হয় প্রধানত সে সময়ই এই টিনের ছাউনি এই রথের থেকে সরানো হয়। পুরোটাই যেহেতু কাঠের তৈরি তাই প্রধানত টিনের শেড বানিয়ে ঢেকে রাখা হয় সারা বছর। জানা যায় 1740 সালের আশেপাশে বৃন্দাবন চন্দ্রের মঠের প্রতিষ্ঠাতা স্বামী মধুসূদনানন্দ এই রথের উদ্বোধন করেছিলেন। 4 তলা বিশিষ্ট এই রথ 34x34 বর্গাকার এবং উচ্চতা 36 ফুটের। বর্তমানে আপনারা এই যে কাঠের রথটি দেখতে পাচ্ছেন এর বয়স কম করে হলেও 280 বছর।
যা নিজে থেকে একটি বিশ্ব রেকর্ড। শেরিয়ার ওবাস্তা নামে একটি শক্ত কাঠ দিয়ে নাকি সে সময় এই রথটিকে নির্মাণ করা হয়েছিল। রথে রয়েছে 16টি চাকা এবং 9টি চূড়া। যদিও এই রথটিকে যখন নির্মাণ করা হয়েছিল তখন এর চূড়ার সংখ্যা ছিল 13টি। তো আমার এই পাশে এই যে রথটি রয়েছে, রথের ঠিক উল্টো পাশে এই যে পাঁচিল রয়েছে, এই পাঁচিলের মধ্যে রয়েছে বৃন্দাবন চন্দ্রের মঠ। এই মঠের মধ্যে বেশ কিছু মন্দির আছে, অনেক পুরনো এবং অনেক ইতিহাসের সাথে যুক্ত আছে। তো এবার চলো সেই বৃন্দাবন চন্দ্রের মঠে প্রবেশ করা যাক। নাম বৃন্দাবন চন্দ্রের মঠ, যদিও বর্তমানে তা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। 17 শতকের আশেপাশে এই মঠের নির্মাণ করা হলেও এই মঠের মন্দিরগুলিকে বিভিন্ন সময়ে বিভিন্ন মহন্ত দ্বারা নির্মাণ করা হয়। সামনের এই ফাঁকা দরজাটি মূলত মন্দিরে প্রবেশের মূল পথ। এই পথ দিয়ে সোজা প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে বৃন্দাবন চন্দ্র মন্দির, যার বাঁদিকে রয়েছে সুবিশাল কৃষ্ণচন্দ্র মন্দির, আর ডান দিকের এই মন্দিরটি হলো রামচন্দ্রের মন্দির। মন্দিরের গঠনশৈলী দেখলে ভালোভাবে বোঝা যায় যে এই মন্দিরের গায়ে আগে প্রচুর টেরাকোটার কাজ ছিল, যদিও বর্তমানে রামচন্দ্রের মন্দির ছাড়া আর কোনো মন্দিরের গায়ে তেমন টেরাকোটার কাজ অবশিষ্ট নেই। পশ্চিমমুখী একরত্ন রামচন্দ্র মন্দিরটি সদানন্দ রায় দণ্ডীস্বামীর আমলে হুগলির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় নির্মাণ করেছিলেন। 4 চালা ছাদে একটি অষ্টভুজাকৃতির শিখর রয়েছে, প্রচুর পোড়ামাটির কাজকর্ম, যেখানে রামায়ণ, মহাভারত, রাজকীয় সব দৃশ্য, ইউরোপীয় সৈন্যর মূর্তি সব মাটি দিয়ে আঁকা। এই জোড় মন্দিরটি হলো চৈতন্য মন্দির, যার গর্ভগৃহে রয়েছে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দের 2টি মূর্তি। এছাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রামচন্দ্রের মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, কৃষ্ণচন্দ্রের মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। বৃন্দাবন চন্দ্রের মঠ দেখা শেষ, বাইরে বেরিয়ে আসলেই আপনাদের নজর পড়বে এই স্মারকলিপিটি, যার নাম মোহনলাল স্মৃতিস্তম্ভ। পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার হয়ে যে কয়জন সেনাপতি যুদ্ধে লড়েছিল তাদের মধ্যে এই মোহনলাল ছিল অন্যতম। মোহনলাল স্মৃতিস্তম্ভ থেকে এবার আমি এগিয়ে চললাম সেই স্থানের দিকে যেখানে হয়েছিল বাংলার প্রথম বারোয়ারি পূজা। এই তো দেশকালী মন্দিরের পাশ দিয়েই যে গলির রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একে তো এখানে মানুষের বসবাস কম, তার উপরে বর্ষাকাল, পুরো সবুজে মাখামাখি। এই সবুজের হাত ধরেই এই রাস্তা দিয়েই আমাদের অল্প একটুখানি রাস্তা এগিয়ে যেতে হবে। এই দেখুন চলে এসেছে সেই মন্দিরটি। এই মন্দিরে হয়েছিল বাংলার প্রথম বারোয়ারি পূজা। গেট খোলাই আছে, তাই সাইকেলটা বাইরে রেখে ভিতর ঢুকে পড়লাম। আমি এখন চলে এসেছি বাংলার সর্বপ্রথম বারোয়ারি দুর্গা মন্দিরের সামনে। যদিও এই বারোয়ারি মন্দিরে প্রচলন হয়েছিল বিন্ধ্যবাসিনী জগদ্ধাত্রী পূজার, তখন 1760 সালের আশেপাশে। এই ধরনের বারোয়ারি পূজার তখন প্রচলন ছিল না, প্রধানত জমিদার বা রাজবাড়িতেই পূজার প্রচলনের ব্যবস্থা ছিল। তবে জানা যায় কিছু গ্রামবাসীর মনোমালিন্যের জোরে সেদিন সেন রাজবাড়ির পূজা মণ্ডপে ওই গ্রামবাসীদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার ফলে তারা মনস্থির করে তারা তাদের পুজো নিজেরাই করবে। তাই গুপ্তিপাড়ার 12 জন ইয়ার বা বন্ধু মিলে, তবে কেউ কেউ বলে থাকেন 12টি গ্রাম মিলে, এখানে প্রথম প্রচলন হয় বিন্ধ্যবাসিনী জগদ্ধাত্রী পূজার, এবং এভাবেই প্রধানত বারোয়ারি পূজার সৃষ্টি হয় এই বাংলায়। বাংলার প্রথম বারোয়ারি মন্দির দেখা শেষ, এবার যাব সেনবাড়ির সেই দুর্গাপূজা মণ্ডপে, যে দুর্গাপূজা মণ্ডপ থেকে কিছু গ্রামবাসীকে সেদিন বের করে দেওয়া হয়েছিল। আমি এখন এসে পৌঁছেছি গুপ্তিপাড়ার বিখ্যাত সেনবাড়ির দুর্গা পূজা মণ্ডপের পাশে। এই যে পাঁচিল ঘেরা অংশটি রয়েছে, এর ভিতরে রয়েছে দুর্গা পূজা মণ্ডপ। আমি এখন ওর ভিতরে প্রবেশ করবো। তার আগে এখানে দেখতে পাচ্ছি 2টো শিব মন্দির রয়েছে, আর এখানে প্রধানত বেশ কিছু বাড়ি দেখছি, কিন্তু বেশিরভাগ বাড়ি হচ্ছে পুরনো। আর আমার আন্দাজ এটি হচ্ছে এই সেন যে বংশ, সেন রাজবংশ, তাদেরই কোনো বংশধরের বাড়ি হবে, এবং সমস্ত বাড়িগুলিতে যথারীতি লোকজন বসবাস করে। কিন্তু প্রতিটি বাড়ি থেকে এখানে মোটামুটি কম বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে বাচ্চা বড়দের, মানে এখানে মানুষজন বসবাস করে। এবং এখানে দুর্গাপুজোর যে মণ্ডপ, এই দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে আমি এবার প্রবেশ করবো এবং তারপর তোমাদেরকে মণ্ডপের ভিতরে পরিবেশটা দেখাবো। ওয়াও, কি সুন্দর! আমি এখন প্রবেশ করলাম সেনবাড়ির দুর্গাপূজা মণ্ডপে,
আর দুর্গাপূজা মণ্ডপে প্রবেশ করার পরে সত্যি আমি অবাক বনে গেছি। 200 বছরের কাছাকাছি প্রাচীন কোনো মন্দির আজও যে এত সুন্দর লাগতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। সামনেই দুর্গাপূজা, তাই এখন মন্দিরের রং করার কাজকর্ম চলছে। আর ভেতরে রয়েছে দুর্গা মূর্তি, যে মূর্তিটিকে প্রধানত এখানে পূজা করা হবে, তার কাজকর্ম এখানে চলছে, কিন্তু বর্তমানে রঙের কাজ হয়, সেই কাজ এই মুহূর্তে বন্ধ আছে। আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি দুর্গাপূজা চত্বরের বিভিন্ন ঘরগুলি দিয়ে। ঘুরেই বেড়াচ্ছিলাম, হঠাৎ শুনতে পারলাম বর্তমান সেনবাড়ির কোন এক গৃহিণীর হাঁক ডাক। যারা এখানে রং মিস্ত্রি অর্থাৎ রঙের কাজ করছে, তাদের চা তৈরি, তারা যেন এসে এখান থেকে চা নিয়ে যায়। আমার দুর্গা মন্দির দেখা শেষ, এবার আমি দুর্গা মন্দির থেকে বেরিয়ে আসবো। বাইরের বাঁধানো বেদিতে বসেছিলাম, হঠাৎ দেখি কিছু ট্যুরিস্ট এখানে এসে জড়ো হয়েছে। জিজ্ঞাসা করতে জানতে পারলাম তারা এসেছে বহরমপুর থেকে। এবার তাদের সাথে আমিও একটি পা মেলালাম, প্রবেশ করলাম তাদের সাথে এই সেনবাড়ির দুর্গাপূজা মণ্ডপে। এটি সেনবাড়ির বিরাট বড় পুকুর। একসময় এখানে রাজকীয় ব্যাপার থাকলেও আজ এই পুকুর তার সমস্ত জৌলুস হারিয়েছে সমস্ত রাজবংশের সাথে সাথে। সেন রাজবাড়ির দুর্গা মণ্ডপ দেখা শেষ, এবার আমার গন্তব্য এখান থেকে বেশ খানিকটা দূরে এমন একটি জায়গায়, যে স্থানে প্রধানত কোনো টোটোওয়ালা আপনাকে নিয়ে যেতে চাইবে না যদি আপনি সেই জায়গার ব্যাপারে না জানেন। এই বৃন্দাবন চন্দ্রের মঠের পাশ দিয়েই প্রধানত সেই স্থানে যেতে হবে। রাস্তা কিছুটা এরকম, তবে দুধারের দৃশ্য দেখলে যে কোনো শহরবাসীর চোখ জুড়াতে বাধ্য। এমনিতে রৌদ্র কারোজ্জ্বল আবহাওয়া, তারপরে কিছুদিনের বৃষ্টিতে দুধারের চাষের জমি যেন আজ পরিণত হয়েছে জলাশয়ে। সেখানে সূর্যের আলো পড়ে চিকিমিকি চিকিমিকি করছে। চলে এলাম সেই স্থানে যেটি সোলেমান বাবার আশ্রম। অনেকে এটি সোলেমান সাধুর আশ্রম নামেও জানে। সোলেমান নামটি শুনে আপনার মুসলমান মনে হলেও আদতে এখানে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকে এসে মানত করে এবং মাথা ঠেকে। এই পৃথিবীতে স্বামী বিবেকানন্দ, লালন ফকির, এপিজে আব্দুল কালাম আজাদ, এনাদের মতন বিশেষ কিছু ব্যক্তিত্ব আছে যাদের কোনো হেটার্স নেই। সোলেমান সাধুও সেই রকমই একজন ব্যক্তিত্ব, যদিও এনার কোনো বিশ্বজোড়া খ্যাতি নেই। তাই তো এখানে মাজারের পাশাপাশি দেখা যায় বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং মা গঙ্গার মন্দির। যদিও এই সোলেমান বাবা সম্পর্কে তেমন কোনো তথ্য আমি পাইনি, কিন্তু তবুও যতটা জানতে পেরেছি তিনি ছিলেন একজন বিরাট মাপের তন্ত্র সাধক। এখানে বসেই তিনি সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন এবং প্রতি বছর 26শে পৌষ এখানে হয় বিরাট মাপের এক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিভিন্ন স্থানসহ বাংলাদেশ থেকেও নাকি প্রচুর লোক এখানে এসে আবির্ভাব হন। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকে এখানে আবির্ভাব হয়ে তাদের মনের বাসনা এখানে জানিয়ে যান। এছাড়াও প্রতি বাংলা মাসের প্রথম যে বৃহস্পতিবার আছে, সেই বৃহস্পতিবারও নাকি এখানে বিরাট বড় মাপের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা গুপ্তিপাড়া ঘুরতে আসলে অবশ্যই সেই দিনগুলিতে দেখে আসুন এবং অবশ্যই ভ্রমণ করুন এই সোলেমান বাবার আশ্রম। এটা হলো গুপ্তিপাড়ার এমন একটা জায়গা, যে জায়গায় কিন্তু আপনাদের কোনো টোটোওয়ালা নিয়ে আসবে না, অথচ প্রতিটি টোটোওয়ালাই এই জায়গার ব্যাপারে জানে। আসলে মন্দিরগুলি থেকে এই স্থান অনেকটা দূর, তাই টোটোর চার্জও অনেকটা ফুরিয়ে যায়, তাই ওই ভাড়ার মধ্যে এখানে প্রধানত তারা আসতে চায় না। আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই টোটোওয়ালাকে বলে তবে এখানে নিয়ে আসবেন, না হলে কিন্তু এই স্থান আপনারা দেখতে পারবেন না। তো এই পর্যন্ত দেখিয়ে দিলাম গুপ্তিপাড়ার সমস্ত দর্শনীয় স্থান। একে তো প্রচণ্ড গরম, তারপরে আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখন প্রথমে যাব সকালবেলা যে মিষ্টির দোকানটা আমি তোমাদেরকে দেখালাম সেই মিষ্টির দোকানে। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবং সেই সাথে চেষ্টা করে দেখবো ওখানে গুপ সন্দেশ পাওয়া যায় নাকি। প্রত্যেকের মতো আমিও এ যাত্রায় গুপ সন্দেশ পেতে গিয়ে হতাশ, কারণ গুপ সন্দেশের এখন নাকি প্রোডাকশনই হচ্ছে না। আসলে এক একটা দোকানদার নাকি গুপ সন্দেশের দাম এক এক রকম রাখছে, যার ফলে কোনো দোকানে গুপ সন্দেশ পচে নষ্ট হচ্ছে, তো কোনো দোকানে হু হু করে বিক্রি হচ্ছে। এই কারণে নাকি ইউনিয়নের থেকে এই যে মিটিং করে গুপ সন্দেশের প্রোডাকশন এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। তাই মাখা সন্দেশ দিয়েই গুপ সন্দেশ খাওয়ার আনন্দটা একটু ভোলার চেষ্টা করলাম মাত্র।
তবে জানতে পারলাম অন্য সময় পাওয়া যাক বা না যাক, রথের সময় কিন্তু গুপ্তিপাড়ার এই গুপ্ত সন্দেশ অবশ্যই পাওয়া যাবে। আর সে সময়কার তো ভান্ডারা লুট একটা বিখ্যাত অনুষ্ঠান। জানা যায় মাসির বাড়ি আসার পরে প্রভু জগন্নাথ নাকি আর তার নিজের গৃহে ফিরে যেতে চান না, তাই নাকি তখন এই ভান্ডারা লুটের ব্যবস্থা করা হয়। বিভিন্ন মাপের হাঁড়িতে সরাতে ভোগ সন্দেশ এই সমস্ত কিছু থাকে এবং তাই প্রধানত ভক্তরা লুটপাট করেন। আর এটা দেখতে প্রচুর পরিমাণে দর্শকরা আসেন এবং যারা ভক্ত আছে তারাও আসেন, এসে এই লুটপাটে তারা অংশগ্রহণ করেন। আর এই ভান্ডারা লুট কিন্তু গুপ্তিপাড়ার রথের একটা বিশেষ বড় অনুষ্ঠান। এই সময় নাকি মা লক্ষ্মী এবং রাজা জগন্নাথচন্দ্র প্রভু জগন্নাথকে তার মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেন। সম্পন্ন হলো আমার সাইকেলে গুপ্তিপাড়া ভ্রমণ। যদিও গোপন সন্দেশে দেখা মিলল না, তবুও একটা ভালো সময় কাটালাম। তোমরাও চাইলে অবশ্যই আসতে পারো এই গুপ্তিপাড়ায়। ট্রেনে শান্তিপুর অথবা গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে এবং তারপরে টোটো নৌকা এই সমস্ত বিভিন্ন মারফত আসতে হবে তোমাদের এই গুপ্তিপাড়ায়, এবং এখানেই তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। আর যদি রথের সময় আসো তাহলে তো শুধুমাত্র রথটাই দেখতে তোমাদের সময় কেটে যাবে, অন্য কিছু দেখার সুযোগ পাবে না। একদিনের বেড়ানোর জন্য একটা সুন্দর আদর্শ স্থান এই গুপ্তিপাড়া। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখন খেয়ে নেব হুগলির বিখ্যাত মুড়ি আর ঘুগনি। আপনারাও আসলে এই আইটেমটা চেখে দেখতে পারেন, অসাধারণ খেতে লাগে আমার কাছে। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এবার বাড়ি ফিরে চলা। তাই এবার পুনরায় চলে এলাম গঙ্গার পাড়ে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমি এবং সাইকেলটি পার হলাম শান্তিপুরের দিকে, এবং এই শান্তিপুর থেকেই সাইকেল চালিয়ে চলে যাব বাড়ির দিকে। তোমাদের আমার আজকের এই ভ্রমণ, গুপ্তিপাড়া ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। প্রথমবার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত।